শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজেই ফিরছেন তাসকিন মোস্তাফিজ। বোলিং অ্যাকশন জটিলতার কারণেই প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না রিশাদ, বললেন সোহেল ইসলাম। প্লেয়ার সিলেকশন নিয়ম না মানায় বিকেএসপি থেকে আসছে না প্রত্যাশিত সাফল্য। সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে মহাপরিচালকের সভা। 2028 অলিম্পিকের জন্য দুটি ডিসিপ্লিন নিয়ে পরিকল্পনা। শুরুতে ক্রিকেট। শান্ত মুশফিকের জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনটা নিজেদের করে রাখল বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে 3 উইকেট হারায় টাইগাররা। তবে দুই সিনিয়রের দায়িত্বশীল ব্যাটিংয়ে দিন শেষে 300 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 136 রানে শান্ত এবং 105 রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। প্রথম দিনটা ভালো কাটলেও গল টেস্টের লাগাম ধরে রাখতে দ্বিতীয় দিনেও লম্বা সময় ব্যাটিং করতে চায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির প্রশংসা ঝরল মুশফিকুর রহিমের কণ্ঠে। বাংলাদেশ অধিনায়কের অন্যতম সেরা একটি ইনিংস বলেও মনে করেন তিনি। প্রত্যাশা রাখছেন ডাবল সেঞ্চুরিতে পরিণত করবেন শান্ত। সিনিয়র হিসেবে দলের জন্য অবদান রাখতে পেরে খুশি মুশফিক। গলের উইকেটকে নিজের ক্যারিয়ারে বিশেষ বললেন ডানহাতি ব্যাটার। এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট যেটা আমি বললাম যে গল স্পেশাল বলতে স্বাভাবিক। একটা বিং এ প্লেয়ার, এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন, এটা অলওয়েজ স্পেশাল। কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে, এবং তারা ওঠার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছে যে হ্যাঁ এরপরও টেস্টে 200 করা যায়। তো ডেফিনেটলি এখন 250 অনেকে কেউ করবে বা 300 করবে, সো দ্যাট আমরা যেন এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে পারি। তো বিং এ সিনিয়র প্লেয়ার, এটা সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো মার্শাল্লাহ অনেক দিন ধরে ভালো খেলছে, এবং টেস্টেও ওর রেকর্ড ভালো, এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো, এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল। বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমি এর আগে বললাম, যে ওর এত কন্ট্রোল ইনিংস, মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়ার, বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো চান্সেস খেলা, তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট, বা নেক্সটে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য। আমাদের রিসেন্ট সব দিক থেকেই পারফরমেন্সটা একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছিল আমাদের, কারণ আমাদের বাংলাদেশ টিম যতটা ক্যাপাবল, যতটা ক্যালিবার আছে, সেভাবে হয়তো বা তার এক্সিকিউশন করতে পারছিল না ডিফারেন্ট ফর্ম্যাটে। ইভেন আমরা টেস্টেও লাস্টে কোয়ার্টার ভালো খেলতে পারিনি, বাট এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যেন আমরা ভালো একটা যে কন্ডিশনই হোক, মানে আমরা যেন ভালো স্টার্ট করি, সেটা যেন লং করতে পারি, মেক শিওর। তো সেই দিক থেকে বলবো যে ফার্স্ট ডেটা ডেফিনেটলি আমাদের চিন্তা থাকবে কালকে যেন ইনশাল্লাহ আমাদের দিনটা এটাও করতে পারি। 3টা সেশন থাকে মিনিমাম, যেন আমরা 2টা সেশন দিতে পারি, তাহলে এই গেমে আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। অফ ফর্ম, রান খরা আর সমালোচনা, গলে সবকিছুর ইতি টানলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজনের ম্যারাথন জুটি দিচ্ছে রেকর্ডের হাতছানি। পছন্দের প্রতিপক্ষকে পেয়ে নিজের 12তম সেঞ্চুরি তুলে নেন মুশি। লঙ্কানদের বিপক্ষে রানের হিসেবে তিনি পেছনে ফেললেন জো রুটকে। আর শান্ত পেয়েছেন টেস্টের 6ষ্ঠ সেঞ্চুরির দেখা। 19 মাস পরে সাদা পোশাকে ম্যাজিক্যাল ফিগারে পৌঁছালেন বাংলাদেশ অধিনায়ক। 4 মাস আগেই স্মিথ ক্যারি করেছিল 259, আর বাংলাদেশের হয়ে 4th উইকেটে রেকর্ড ভাঙতে 19 রান দরকার। 2018তে জিম্বাবুয়ের বিপক্ষে 266 রানের পার্টনারশিপেও আছে মুশফিকের নাম। ব্যাট প্যাচ পেছনে ফেলা মুশফিক রেকর্ডের হিসেবে পেছনে ফেললেন জো রুটকেও। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে রানের হিসেবে 6 নম্বরে এই সিনিয়র ক্যাম্পেইনার। সামনে আছেন সচিন, ইউনুসদের মতো কিংবদন্তিরা। চলতি ইনিংসে আর 16 রান যোগ করলে উইলিয়ামসকে টপকে উঠে যাবেন তালিকার 5-এ। গলে এই নিয়ে মাত্র 3য় টেস্ট খেলতে নামা মুশফিকের রান পেরিয়েছে 400-র বেশি। নন শ্রীলঙ্কান হিসেবে ঐতিহাসিক ভেন্যুর সর্বোচ্চ রানের মালিক হতে আর দরকার 73। প্রথম ইনিংসে তা সম্ভব না হলেও আছে দ্বিতীয় ইনিংসে সে রেকর্ডের সুযোগ। গলে ভাগ্য বদল হয়েছে শান্তরও। 2023 সালে কিউইদের বিপক্ষে নিজের সবশেষ সেঞ্চুরির পরে 20 ইনিংসে গড় মাত্র 23। 19 মাস পরে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছালেন টাইগার অধিনায়ক। তার জন্য ইনিংসটা বেশ গুরুত্বপূর্ণ।
শ্রীলঙ্কা সিরিজের আগ মুহূর্তে টি-20 আর ওয়ানডের অধিনায়কত্ব হারানো শান্তকে নিয়ে সমালোচনা বেশ ভালোই হচ্ছিল। তবে পছন্দের গলে খেলতে নেমে সেসব সমালোচনা পেছনে ফেললেন এই টপ অর্ডার। টেস্টে তার ক্যারিয়ার সেরা ইনিংসটাও লঙ্কা দ্বীপে 2021-এ পাল্লিকেলেতে 163 করেছিলেন তিনি। ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা ছিল, তবে শান্ত সফল হলেন 4 নম্বরেই। 36 টেস্টের ক্যারিয়ারে সর্বোচ্চ গড় এই পজিশনেই। শান্তর জন্য দায়মুক্তি। আপাতত সাদা পোশাকে তার উপরে ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে তাসকিন মোস্তাফিজকে। এ দুজন খেললেই আবারও সুসময় ফিরবে টাইগারদের পেস ডিপার্টমেন্টে, এমনটাই মনে করেন কোচ সোহেল ইসলাম। সবশেষ পাকিস্তানের বিপক্ষে রিশাদের আশানুরূপ পারফরমেন্স করতে না পারার কারণ হিসেবে বোলিং অ্যাকশন জটিলতার কথা বললেন তিনি। ব্যাটিংয়ে টপ অর্ডারের সমস্যা কিছুটা কমলেও সোহেলের মতে দুশ্চিন্তা এখন মিডল অর্ডার ঘিরে। তাসকিন আর ইনজুরি যেন একই সুতোয় গাঁথা। এই চোট কত কিছুই না কেড়ে নিয়েছে টাইগার প্রেসারের। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই 22 গজে ফেরার কথা থাকলেও ভাগ্য সহায় হয়নি তার। সাদা বলের সিরিজ নিয়েও ছিল শঙ্কা। আইপিএল থেকে চোট বয়ে এনেছেন মুস্তাফিজও। অনুশীলনে ফিরলেও ফিজের সমস্যা রয়ে গেছে কিছুটা। সবশেষ সিরিজে দুজনের না থাকার ক্ষতিটা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। অবশেষে লঙ্কানদের বিপক্ষে সাদা বলে দুজনের ফেরার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনও পর্যন্ত যে অবস্থায় এখনও 1 সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে। কিন্তু দুইজনের ব্যাপারে আমি আশাবাদী এর জন্য যে এরা এক্সপিরিয়েন্স প্লেয়ার, এদের জন্য যে ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে অনেকগুলো সেশন লাগবে রিদম আসার জন্য, এরকম কোনো কিছু না কেন এই দুইজনই বহুবার এর আগে ইনজুরিতে পড়ছে এবং খুব এদের এই অভিজ্ঞতা আছে যে কীভাবে আসলে দ্রুত নিজেরে মনে করেন যে আবার রিব্যাক করা যায়। বাংলাদেশের সাদা বলে অন্যতম ভরসার নাম রিশাদ হোসেন। তবে পিএসএল কাঁপানো রিশাদ কদিন বাদে পাকিস্তান সিরিজে সবাইকে করেছে হতাশ। সমস্যাটা কোথায় খুঁজে বের করেছেন তার কোচ। দীর্ঘদিন আপনি যখন টি-20 খেলবেন এবং তাহলে অ্যাকশানে কিছু পরিবর্তন এসে যায়, টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করতে হবে। তো এটা নিয়ে এই লাস্ট দুইটা সেশন কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে আরও 2-3টা সেশন করলে এবং তারপরে 2টা প্র্যাকটিস করলে এই জায়গাটা ও রিকভারি করতে পারবে। লম্বা সময় বাংলাদেশকে ভোগাচ্ছে টপ অর্ডার ডিপার্টমেন্ট। যদিও কিছুটা আশার আলো দেখাচ্ছে তামিম ইমন। সমস্যা মিডল অর্ডারেও ট্রু উইকেটের চ্যালেঞ্জ নিতে ব্যর্থ বোলাররাও। কারণটা জানালেন সোহেল ইসলাম। ওয়ানডে বলেন এবং টি-20তে বলেন, দুইটা জায়গায় মিডল ওভারগুলোতে রান রেট মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে যেটা করছি যে ওয়ানডেতে যারা মিডল ওভারে ব্যাটিং করবে তারা আসলে 5-এর উপরে রান রেট কীভাবে আমরা মেনটেন করতে পারি এই জায়গাগুলো নিয়ে কাজ হচ্ছে। যদি ট্রু উইকেটে বলারদের ভালো করতে চান তাহলে ট্রু উইকেটে ম্যাচ খেলাতে হবে। বোলিং ফ্রেন্ডলি উইকেটের মধ্যে বল করব, আর ওইখানে যে ট্রু উইকেটের মধ্যে চিন্তা করব যে আপনি যখন ট্রু উইকেটের মধ্যে দীর্ঘদিন ম্যাচ খেলবেন বলাররা তখন শিখে যাবে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। বেশ কদিন ধরে মিরপুরে অনুশীলন করছে ওয়ানডে ও টি-20 দলের ক্রিকেটাররা। মিরপুরে অনুশীলন শেষে 20 জুন যাবে চট্টগ্রামে। সেখানে এ দলের বিপক্ষে খেলবে 2টি ওয়ানডে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ান টুর্নামেন্ট বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন 11 বাংলাদেশি ক্রিকেটার। মিরাজ, মাহেদি, তানজিম তানজিদ, শামীম হৃদয়, তাইজুল হাসান, মোস্তাফিজ ছাড়াও আছে সৌম্য সরকারের নাম। তবে নাম জমা দেননি লিটন কুমার দাস। আর গেলবার হোবার্ট হারিকেন্সে দল পাওয়া রিশাদ আছেন রিটেনশনের তালিকায়। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ড্রাফট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের বেহাল দশা। গেল 15 ম্যাচে মোটে 4টা জয়। সব মিলে পরিসংখ্যান তো আরও নাজুক। টি-20-র ধুমধারাক্কা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আর মোস্তাফিজ ছাড়া নিজেদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেনি কেউই। তাই তো ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খুব একটা ডাক পড়ে না এদেশের কারোই। চলতি বছরের ডিসেম্বর টু জানুয়ারিতে বসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ বিগ ব্যাশের 15তম আসর। গেল 14 আসরে লাল সবুজের দেশ থেকে টুর্নামেন্ট খেলেছেন কেবলই একজন, সাকিব আল হাসান। তাও 2 সিজন 2 ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। প্রথমে অ্যাডিলেড স্ট্রাইকার্স, পরে মেলবোর্ন রেনেগেডস।
গেলবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সুযোগ মিলেছিল লেগি রিশাদ হোসেনের। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল তাসমানিয়ার ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স। তবে বিপিএল এর সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় রিশাদকে ছাড়েনি তার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, এনওসি মেলেনি বিসিবির পক্ষ থেকেও। 19 জুন অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের 2025-26 মৌসুমের প্লেয়ার্স ড্রাফট, যেখানে নাম দিয়েছেন 11 বাংলাদেশি ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, শেখ মাহিদি, তানজিম সাকিব, তানজিদ তামিম, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, তেজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমানের সঙ্গী সৌম্য সরকার। তবে এই তালিকায় নাম দেননি পিএসএল এর দল পাওয়া নাহিদ রানা আর লিটন কুমার দাস। তালিকায় আছে লেগি রিশাদের নামও, তবে তিনি আছেন রিটেনশনের ড্রাফটে, অর্থাৎ চাইলে তাকে দলে ধরে রাখতে পারবে হোবার্ট হ্যারিকেন্স। বাংলাদেশের এই 11 ক্রিকেটারের সবাই নাম লিখিয়েছেন গোটা মৌসুমের জন্য। তবে দল পেলেও শেষ পর্যন্ত তারা এনওসি পাবেন কিনা তাও বড় প্রশ্ন, কারণ ওই একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল, যে কারণে বাংলাদেশি তারকাদের প্রতি আগ্রহ কম থাকে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর। এরপরেও মুস্তাফিজুর রহমানকে আলাদাভাবে চিহ্নিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। সব মিলিয়ে এবারের বিগ ব্যাশের ড্রাফটে নাম জমা দিয়েছেন 30 দেশের 600-র বেশি ক্রিকেটার, যেখানে আছে হংকং, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, রুয়ান্ডা, জাপান, গ্রিস কিংবা হাঙ্গেরির ক্রিকেটারদের নামও। মাহবুব রিমন, সময় সংবাদ। টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় উদযাপন যেন থামছেই না সাউথ আফ্রিকার। 27 বছর পর আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন হয়ে আনন্দে আত্মহারা প্রোটিয়ারা। লাকি গ্রাউন্ড লর্ডসে ফিরে আবারও সেলিব্রেট করেছে বাভুমার দল। সোয়াগ, অ্যাটিটিউড, ডন বাভুমাকে এখন সবই মানায়। টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচটা যেন আরও উজ্জ্বল প্রোটিয়াদের হাতে। এই উৎসব থামার নয়। 27 বছরের অপেক্ষার অবসান ঘটেছে। আইসিসি ইভেন্টের শিরোপা উঠেছে হাতে। প্রোটিয়াদের কাছে সময়টা পরম আরাধ্যের। তাই তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হওয়ার 2 দিন পর আবারও লর্ডসে ফেরে সাউথ আফ্রিকা দল। লাকি গ্রাউন্ডে সেলিব্রেট করে আরও এক দফা। টেস্টের রাজদণ্ড হাতে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলেন শিরোপাজয়ী দলের প্রত্যেক সদস্য, ক্রিকেটার, কোচ, টিম স্টাফরাও। ম্যাচ শেষ হওয়ার পর সবখানে ফেস্টিভ মোডে প্রোটিয়া বাহিনী। আফ্রিকানদের রূপকথার মঞ্চ লর্ডস ছেড়ে যেতে ইচ্ছে করছে না একদমই। খুব ভালো সময় কাটছে, এমন উদযাপনের সুযোগ আগে হয়নি। সবাই উচ্ছ্বসিত। সেলিব্রেশনের জন্য হোম অফ ক্রিকেটের চেয়ে ভালো জায়গার কি হতে পারে। সবাই এ জয় উপভোগ করছে। ক্যালভেরিন, ডেন প্যাটারসন, ডেভিড বেডিংহ্যাম আর অ্যাশওয়েল প্রিন্স হচ্ছেন সেলিব্রেশনের লিডার। তাদের থামানো যাচ্ছে না। বিগ ফাইনালের আগে কজনই বা সাউথ আফ্রিকার পক্ষে বাজি ধরেছিলেন। 138 রানে অল আউট হয়ে প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 74 রানে পিছিয়ে থাকায় ঘুরে ফিরে আসছিল চোকার্স শব্দটা। কিন্তু 282 রানের টার্গেটে এইডেন মার্ক্রাম আর টেম্বা বাভুমারা ব্যাট হাতে দেখিয়েছেন দৃঢ়তা। তবে শুরু থেকেই প্রোটিয়াদের লড়াইয়ের রসদ জুগিয়েছেন ম্যাচের আনসাং হিরো পেসার কাগিসো রাবাদা। 2 ইনিংসে নিয়েছেন 9 উইকেট। মনের ভেতর দুইটা বিষয় চলছিল। মাঝে মাঝে নার্ভাস লাগছিল, আবার নিজেকে নিজেই সাহস জোগাচ্ছিলাম। সেজন্যই এমন পারফরমেন্স সম্ভব হয়েছে। এই দলটার জন্য রক্তের শেষ বিন্দু দিয়ে লড়তে রাজি আছি। বাংলাদেশ শ্রীলঙ্কা গল টেস্ট দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। আগের সাইকেল ভুলে ফ্রেশ স্টার্টের অপেক্ষায় অনেক দল। তবে সাউথ আফ্রিকা আপাতত ফান মুডে। নিউ সাইকেল নিয়ে এখনো কোনো ভাবনা নেই বাভুমা বাহিনীর, তা বলে দেয়া যায় চোখ বন্ধ করে। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিকেএসপির প্লেয়ার সিলেকশনে নিয়ম মানা হয়নি, তাই বিগত দিনে বিশ্বমানের খেলোয়াড় বের হয়ে আসেনি, এমন মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। তবে এই বলয় থেকে বিকেএসপি বের হয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। 2028 অলিম্পিক গেমস সামনে রেখে 2টি ডিসিপ্লিন ঘিরে পরিকল্পনা করছে বিকেএসপি। অ্যাথলেটদের নিরবিচ্ছিন্ন অনুশীলন ও অন্যান্য সুবিধার জন্য 26 লাখ টাকার বরাদ্দ চেয়েছে সরকারের কাছে। দেশের খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর বিকেএসপি। তবে দুঃখজনক হলেও সত্যি, বেশ লম্বা সময় ধরে এই প্রতিষ্ঠান থেকে আসিফ, সাকিব কিংবা মামুনুল মানের খেলোয়াড় আসেনি ক্রীড়াঙ্গনে। কি সেই কারণ? কোনো রাখঢাক না করেই সরাসরি জানালেন বিকেএসপি মহাপরিচালক। বিকেএসপির প্লেয়ার সিলেকশনের সময় ডিসেম্বর মাসে যদি হয়, তখন যদি আমি আপনার রিকোয়েস্ট শুনে আরেকজনের অনুরোধ, কেউ আমার আত্মীয়, কেউ আমার বাড়ির পিছনের, তাদের নিয়ে যদি আমি 40% সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি, 6-7 বছর আমার কোচদেরকে আমি হ্যামারিং করেও
ওই প্লেয়ারদেরকে আমি জাতীয় পর্যায়ে আনতে পারবো না। যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে ভাড়াটে খেলোয়াড়, জেলা উপজেলা পর্যায়ের খেলোয়াড় তৈরি করতে পারবো, বাট জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমি হয়েছে, অবশ্যই হয়েছে, বাট সর্বশেষ যেটা গত ডিসেম্বরে একটা প্লেয়ারও রিকোয়েস্টের কোনো ছিল না। সম্প্রতি দিনবদলের জোয়ার দেশের ফুটবলে, তবে সিঙ্গাপুরের বিপক্ষে হারে কিছুটা হলেও ধাক্কা লেগেছে সেখানে। এই হারের কারণ হিসেবে অনেকেই কাঠকড়ায় তুলছেন হাভিয়ের কাবরেরার কৌশল, যে বিষয়ে কোচের পারফরমেন্স বিশ্লেষণ করার পক্ষে অবস্থান বিকেএসপি মহাপরিচালকের। যে কোনটা গেমের পরে নিশ্চয়ই রিভিউ সেশন হয়, অ্যাসেসমেন্ট সেশন হয়, সেই জায়গায় সব এটি হচ্ছে নর্মাল প্রসেস। সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে তারপরে সামনের খেলাটা কীভাবে হবে। কোচের ব্যাপারটা এটা ফুটবল ফেডারেশনের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, যেভাবে আমি জানি না তাদের কীভাবে যেভাবে ওনারা চান, যে নিশ্চয়ই সেই পদ্ধতি ওনারা ওইভাবেই করবেন, বাট রেজাল্ট দরকার। প্রচণ্ড রকমভাবে ফুটবলের উন্মাদনা সৃষ্টি হয়েছে। আমি গ্যালারির এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানুষ এখন ভীষণভাবে হামজা সবাইকে দেখে, সমিত সোম দেখে যে ফুটবলের ভালো কিছু আবার চাচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে বিকেএসপির ভূমিকা অসামান্য। এই প্রক্রিয়া আরও কিভাবে ত্বরান্বিত করা যায়, এজন্য সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন মহাপরিচালক। তার বিশ্বাস, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এর সুফল পাবে বাংলাদেশ। ট্রেনিং কীভাবে হবে, বাজেট কীভাবে হবে, লজিস্টিক সিস্টেম কী হবে, এদের নিউট্রিশনের ব্যবস্থা কী হবে, খাবারের ব্যবস্থা কী হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এবং ওইখান থেকেই আপাতত নেক্সট 2028 অলিম্পিকটাই করা। বাট আমার এখানে কিন্তু অলরেডি পেপার তৈরি করে, আপনি যেটা বললেন রেজলিউশন আকারে পেপার তৈরি করে আমরা এরপর আস্তে আস্তে এটা মন্ত্রণালয়ে পাঠাবো, ফেডারেশনগুলিতে পাঠাবো। 2028 অলিম্পিক গেমস সামনে রেখে দুটি ডিসিপ্লিন ঘিরে পরিকল্পনা করছে বিকেএসপি। অ্যাথলিটদের নিরবচ্ছিন্ন অনুশীলন ও অন্যান্য সুবিধার জন্য 26 লাখ টাকার বরাদ্দ চেয়েছে সরকারের কাছে। হট ওয়াটারের ব্যবস্থা করা যায়, ক্লোরিন পানি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে নিকো উইলিয়ামসের সঙ্গে বার্সার সমঝোতা। 58 মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ইয়াংস্টারকে দলে নিতে প্রস্তুত কাতালানরা। একই টিকির জন্য 100 মিলিয়ন ইউরো চায় ফ্র্যাঙ্কফুর্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে আগ্রহী ব্রাজিল। শুধু ফুটবলেই নয়, অন্যান্য ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে লাতিন আমেরিকার দেশটি। বিএনপির সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্রাজিলিয়ানরা বাংলাদেশের সাথে আমরা কোঅপারেট করার জন্য ফুটবল সহ, ফুটবল, বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান, ওনার বিশাল একটা ইন্টারেস্ট আছে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি ব্রাজিলের সাথে আমাদের একটা ফুটবল সহ অন্য স্পোর্টসের কোঅপারেশনের যথেষ্ট একটা বড় সুযোগ আছে। জয় দিয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করেছে চেলসি। স্বাগতিক যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিকে 2-0 গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা। এদিকে পিছিয়ে পড়া ম্যাচে হার এড়িয়েছে পর্তুগালের ক্লাব বেনফিকা। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে তারা। ম্যাচে একটি করে লাল কার্ড পেয়েছেন দুই দলের 3 ফুটবলার। ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলানের। তাদের প্রতিপক্ষ মন্তেরে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার আক্ষেপ ক্লাব বিশ্বকাপে ঘোচাতে চায় নেরাজ্জুরিরা। নতুন কোচের অধীনে জয়ে শুরুর লক্ষ্য তাদের। রোজ বলে ম্যাচ শুরু হবে সকাল 7টায়। আরেক ম্যাচে বুধবার রাত 10টায় ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসি। এদিকে প্রথম ম্যাচে বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে অনুশীলন শুরু করেছে পিএসজি। সবশেষ মৌসুমটা আক্ষেপের হয়ে থাকবে ইন্টার মিলানের। মাত্র 1 পয়েন্টের জন্য নাপোলির কাছে ইতালিয়ান লিগ সিরিয়ার শিরোপা হারায় নেরাজ্জুরি। সবশেষ 3 মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে ইতিহাস গড়ার আশায় ছিল ইন্টার। তবে 31 মে অ্যালিয়াঞ্জ অ্যারেনার মহারণের স্মৃতি ভুলে যেতে চাইবেন ক্লাবটির সমর্থকরা। 5-0 গোলে তাদের বিধ্বস্ত করে প্রথম শিরোপা জয়ের উৎসবে মাতে পিএসজি। দলকে হতাশায় ডুবিয়ে ক্লাব ছাড়েন কোচ ইনজাগি। দলকে কক্ষপথে ফেরাতে ফিফা ক্লাব বিশ্বকাপকে বড় সুযোগ হিসেবে দেখছেন নতুন কোচ ক্রিস্টিয়ান শিভু। 2007 থেকে 2013 সাল পর্যন্ত তিনি খেলেছেন ইন্টার মিলানের হয়ে। 2010 সালে হোসে মরিনিওর অধীনে ইন্টার মিলানের ট্রেবল জয়ী দলের গর্বিত সদস্য রোমানিয়ান এই ডিফেন্ডার এবার সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোচ হিসেবেও সমর্থকদের আস্থার প্রতীক হয়ে উঠতে চান।
প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব মন্টেরেকে সমীহ করছেন শিভু। মন্টেরেতে সার্জিও রামোসের মতো ফুটবলার থাকায় ম্যাচ জেতা সহজ হবে না বলে মনে করেন তিনি। 3 বারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী ইন্টার মিলানের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ উরুয়া রেড ডায়মন্ডস। সবশেষ ম্যাচে তাদের সামনে আছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। ইন্টার মিলান যখন খাদের কিনারা থেকে নিজেদের খুঁজে পেতে নামছে, তখন নির্ভর হয়ে অনুশীলন করছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের রাজারা নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে রীতিমতো বিধ্বস্ত করে আসর শুরু করেছে। ইনজুরির কারণে দলে নেই ওসমান ডেম্বেলে। তাকে ছাড়াই তারুণ্য নির্ভর দল নিয়ে উড়ছেন কোচ লুই এনরিক। ফ্যাবিয়ান রুইজ ভিতিনিয়াদের নিয়ে রীতিমতো ভীতি ছড়াচ্ছেন কোচ। বৃহস্পতিবার তাদের লড়তে হবে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে। 23 জুন গ্রুপের আরেক ম্যাচে তাদের প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্স। ট্রেবল জয়ের পর এবার এনরিকের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জিতে ফিফা ক্লাব বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করা। এদিকে ফিফা ক্লাব বিশ্বকাপের আরেক ম্যাচে নিজেদের খুঁজে পেতে নামছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসি। সবশেষ মৌসুমে নামের প্রতি সুবিচার করতে পারেনি সিটিজেনরা। টানা ব্যর্থ দলকে কোনোভাবেই সাফল্যে ফেরাতে পারেননি গার্দিওলা। তবে বিশেষ দল বদলে তেজানি রাইন্ডার্সের মতো নবীনদের দলে নিয়েছেন কোচ। ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে আবারও ছন্দ ফিরে পাওয়ার আশা ম্যানচেস্টার সিটির। পারভিন আক্তার, সময় সংবাদ। ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচ ড্র করায় নকআউটে ওঠা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে ইন্টার মায়ামির। সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে দলকে জয়ে ফেরাতে চান মেসি। শুক্রবার পরের ম্যাচে পোর্তোর বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান কোচ হাবিয়ার মাস্চেরানো। এদিকে বিশ্বকাপ জয়ের পর নিজের ঝুলিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিও যোগ করতে চান লাউতারো মার্তিনেস। নতুন ফরম্যাট নিয়ে নানা সমালোচনা থাকলেও এই আসরকে নিজেদের ক্যারিয়ারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন ফুটবলাররা। ফিফা ক্লাব বিশ্বকাপে বাঁচা মরার ম্যাচ সামনে রেখে অনুশীলনে ইন্টার মায়ামি। ফ্লোরিডায় 32 দলের আসরের শুরুটা হতাশ করেছে মাসচেরানোর দল। লিওনেল মেসিও পারেননি প্রত্যাশিত পারফর্ম করতে। লড়াই করেও মিশরের ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করে ইন্টার মায়ামি। একাধিক ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি দলের প্রাণভোমরা মেসি। প্রথম ম্যাচে ড্র করায় কঠিন হয়ে গেছে তাদের নকআউটে ওঠার পথ। পরের ম্যাচে আটালান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে মেসিদের লড়তে হবে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে। পোর্তোর শুরুটাও পালমেইরাসের বিপক্ষে ভালো হয়নি। গোলশূন্য ড্র করায় জয় প্রয়োজন তাদেরও। তবে এই ম্যাচে মেসিদের জয়ের পাল্লা ভারী বলেই মনে করছেন সমর্থকরা। স্বাগতিক কন্ডিশনও থাকবে তাদের পক্ষেই। এদিকে নানা সমালোচনার পর মাঠে গড়ানো ফিফা ক্লাব বিশ্বকাপকে নিজেদের ক্যারিয়ারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। 32 দলের লড়াই এরই মধ্যে মাঠে গড়িয়েছে। তবে অনেকেরই এখনো মাঠে নামার সুযোগ হয়নি। 12টি ভেন্যুতে 63টি ম্যাচ। আটালান্টা, শার্লট, সিনসিনাটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, ন্যাশভিল, নিউ ইয়র্ক, নিউ জার্সি, অরল্যান্ডো, ফিলাডেলফিয়া, সিয়াটল ও ওয়াশিংটন ডিসিতে চলছে ফুটবলের এই মহা উৎসব। এমন চমৎকার আয়োজনের জন্য ফিফার সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রামোস, লাউতারো মার্তিনেজরা। নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত আমি। প্রতিটা ফুটবলারের নিজেদের যোগ্যতা প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ হতে পারে এই আসর। অনেকে নেতিবাচক সমালোচনা করেছে, তবে ক্লাব বিশ্বকাপে 32 দলের খেলা আমার কাছেই ইতিবাচক মনে হয়েছে। অনেক ফুটবলারের পক্ষে বিশ্বকাপ ফুটবলে খেলা সম্ভব হয় না, তবে ক্লাব বিশ্বকাপের সুবাদে তারা এমন বড় মঞ্চে খেলার সুযোগ পায়। ফিফাকে ধন্যবাদ। ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে পারাটা সম্মানের। আমি প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবো, এটা ভাবতেই দারুণ লাগছে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করেছি। ক্লাব বিশ্বকাপ আমার কাছে ভিন্ন চ্যালেঞ্জের। আমি এই চ্যালেঞ্জ জিততে চাই। 13ই জুলাই পর্যন্ত চলবে ফিফা ক্লাব বিশ্বকাপ। পারভিন আক্তার, সময় সংবাদ। স্পেন জাতীয় দলের পর এবার ক্লাব ফুটবলেও দেখা যাবে ইয়ামাল নিকো জুটি। স্প্যানিশ গণমাধ্যমে খবর, নিকো উইলিয়ামসের সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেছে বার্সেলোনার। রিলিজ ক্লজ মেনে 58 মিলিয়ন ইউরো দিয়েই নিকোকে দলে নিতে যাচ্ছে কাতালুনিয়ানরা। এদিকে জাভি সিমন্সকে নিয়ে এখনও টানাপোড়েন চলছে লাইপজিগ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে। একই অবস্থা হুগো একিতিকি এবং ভিক্টর ওসিমেনেরও। আকাঙ্ক্ষিত অর্থ না পাওয়ায় কে কোন ক্লাবে যাবে তা নিয়েই চলছে আলোচনা।
স্পানিওল থেকে তরুণ স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে কিনেছে বার্সেলোনা। 25 মিলিয়ন ইউরোতে ডিল ডান করেছে কাতালুনিয়ানরা। কিন্তু লা লিগার আর্থিক নিয়মের কারণে এখনো তাকে নিবন্ধন করাতে পারেনি তারা। কিন্তু এরই মধ্যে স্প্যানিশ গণমাধ্যমে খবর, আরও এক ফুটবলারকে দলে নিতে সব আলোচনা শেষ করে ফেলেছে বার্সা ম্যানেজমেন্ট। নিকো উইলিয়ামস এই লেফট উইঙ্গারকে কিনতে বেশ অনেকদিন ধরেই অ্যাটলেটিকো বিলবাওয়ের পেছনে লেগেছিল বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। কিছুদিন আর্সেনাল চেলসির চোখও ছিল তার উপর, কিন্তু শেষ পর্যন্ত বাভারিয়ান গানার ব্লুদের মন ভেঙে লামিনে ইয়ামালের বন্ধুকে দলে নেওয়া প্রায় নিশ্চিত করে ফেলল বার্সা। স্প্যানিশ গণমাধ্যমে খবর, গত 1 বছর ধরে যে আলোচনা চলছিল এবার তা পূর্ণতা পেল। নিকোর রিলিজ ক্লজের টাকা দেওয়ার সময় নিয়ে কিছুটা সমস্যা থাকলেও বার্সেলোনার স্পোর্টস ডিরেক্টর ডেকোর সঙ্গে বৈঠকে মিটে গেছে সে ঝামেলা। প্রাথমিকভাবে 6 বছরের জন্য চুক্তি করতে সম্মত হয়েছে দুই পক্ষ। 2031 পর্যন্ত নিকোকে চায় বার্সেলোনা। 58 মিলিয়ন ইউরোর 1 পয়সা কমেও তাই উইঙ্গারকে ছাড়তে নারাজ বিলবাও। শেষ পর্যন্ত এই টাকাতেই নতুন ক্লাবে যোগ দিচ্ছেন নিকো, যেখানে তার বেতন ধরা হচ্ছে 12 মিলিয়ন ইউরো। তবে যতই নতুন ফুটবলার দলে টানুক না কেন, খেলোয়াড় নিবন্ধন করাতে আর্থিক নিয়মের বেড়াজালে আটকে আছে বার্সেলোনা। বর্তমানে স্কোয়াডের অনেককেই বিক্রি কিংবা ধারে পাঠানো ছাড়া নতুন কাউকেই নিবন্ধন করাতে পারবে না বার্সা। এদিকে ডাচ মিডফিল্ডার জাভি সিমন্সকে নিয়ে বিপাকে পড়েছে আরবি লাইপজিগ। চুক্তি থাকলেও রেডবুল এরেনায় আর থাকতে চান না সিমন্স। তাকে দলে নিতে আগ্রহও আছে অনেক ক্লাবের, কিন্তু বাধা লাইপজিগের বেঁধে দেয়া মূল্য। 70 মিলিয়ন ইউরোর নিচে তারা বিক্রি করতে চান না এই তরুণকে। তাই তো এগিয়ে গিয়েও পিছিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সিমন্সের ক্ষেত্রে কিছুটা পিছটান দিলেও হুগো একিতিকেকে পেতে উঠে পড়ে লেগেছে রেড ডেভিল কর্তৃপক্ষ। চেলসিকে পেছনে ফেলে ইতোমধ্যে আলোচনার টেবিলেও বসেছে তারা, কিন্তু এখানেও বিপত্তি সেই অর্থ। ফ্র্যাঙ্কফুর্টের দাবি, একিতিকেকে নিতে হলে গুনতে হবে অন্তত 100 মিলিয়ন ইউরো। এদিকে ভিক্টর ওসিমেনকে বিক্রি করতে রাজি নাপোলি, কিন্তু গ্যালাতাসারাইয়ের সামনে টাকার বস্তা নিয়ে বাধার প্রাচীর বানিয়ে রেখেছে আল হিলাল। সৌদি ক্লাবকে হারাতে পারলেই কেবল ওসিমেনের দেখা মিলবে তুর্কি ক্লাবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ক্রিস্টিয়ানো রোনালদোর স্বাক্ষর সম্বলিত জার্সি উপহার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে শান্তির বার্তা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। G7 সম্মেলনে অংশগ্রহণের জন্য কানাডায় গেলে এই উপহার তুলে দেয়া হয় ট্রাম্পের হাতে। মার্কিন প্রেসিডেন্টের হাতে বিশেষ উপহার তুলে দেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা অ্যান্তোনিও কস্তা। জার্সিটিতে নিজের অটোগ্রাফ সহ বিশেষ বার্তা দেন রোনালদো। সেখানে লেখা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের জন্য, শান্তির জন্য খেলছি। উপহার পেয়ে খুশি হয়েছেন ট্রাম্পও। ক্রিকেটে ঘটে গেল এক বিরল ঘটনা। স্কটল্যান্ডে ট্রাই নেশন সিরিজে নেপাল নেদারল্যান্ডস ম্যাচে দেখা গেছে 3টি সুপার ওভারের। পেশাদার ক্রিকেটের যে কোনো সংস্করণে এক ম্যাচে 3টি সুপার ওভার এর আগে কখনোই দেখা যায়নি। ফিনল্যান্ডের তাম্পেরে শহরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কমিউনিটির ক্রিকেট টুর্নামেন্ট। 2 দিনব্যাপী আয়োজন রূপ নেয় বাংলাদেশিদের মিলন মেলায়। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। সবুজ প্রান্তর, যতদূর চোখ যায় সবুজের সমারোহ। সুবিশাল মাঠের এক পাশে লেক, আরেক পাশ ফুলে ফুলে সুশোভিত। পাখির চোখে আরো বিস্তৃত রূপে ফুটে ওঠে এই সৌন্দর্য। ফিনল্যান্ডের অন্যতম সুন্দর শহর তাম্পেরের এই মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। দেশটিতে বসবাসরত প্রায় 15টি শহরের বাংলাদেশ কমিউনিটির ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেয়। প্রত্যেক বছরের ন্যায় এবার তাম্পারে TCC 2025 অংশগ্রহণ করেছি। তো এটা শুধুমাত্র যে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা বিষয়টা এরকমও না, এটা একটা আমাদের বাঙালি কমিউনিটির একটা মানে গ্যাদারিং আর কি। হ্যাঁ, উই রিয়েলি এনজয় এভরি সিঙ্গেল ম্যাচ অ্যান্ড অ্যাট দ্য এন্ড লাইক উই কোলাবোরেট অ্যান্ড লাইক এখানে প্রত্যেকে যারা আসে প্রত্যেকটা টিম আমরা একজন আরেকজনকে চিনি, তো এটা একটা মিলন মেলা টাইপের আর কি। তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজক তাম্পেরে বেঙ্গলি স্পোর্টিং ক্লাব। আয়োজকরা বলছেন, কমিউনিটির মধ্যে নেটওয়ার্কিং তৈরি এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
তাম্পারেতে আমরা ক্রিকেট নিয়ে কাজ করি 2011 থেকে। তো আমরা অলওয়েজ চেষ্টা করেছি যে ফিনল্যান্ডের অন্যান্য ক্রিকেট কমিউনিটিকে কানেক্ট করতে, এবং ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ থেকে এই কানেকশনটা যেন ব্রাদারহুড এবং কমিউনাল হারমোনিকে যেন ইনক্রিজ করে। তো বিদেশ বাড়িতে আসলে আমরা তো কেউ নিজেদের আত্মীয় স্বজন নিয়ে আসি না, বাট এই ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে এই হারমোনিটা আমাদেরকে আসলে অনেক বেশি কানেক্টেড রাখে। পর্যটন কেন্দ্রিক শহরে 2 দিন ব্যাপী টুর্নামেন্টে খেলোয়াড় ছাড়াও পরিবার নিয়ে বেড়াতে আসেন অনেকেই। খেলা উপভোগের পাশাপাশি ফুড স্টলে দেশীয় খাবার মন কাড়ে সবার। বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এই যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, এটি যতটা বেশি ক্রিকেট খেলার প্রতিযোগিতা, তার চেয়ে বেশি বাংলাদেশ কমিউনিটির মানুষের মধ্যে এক ধরনের পুনর্মিলনের আয়োজন। সাধারণত অন্যান্য শহরে যারা থাকেন তাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয় না খুব একটা, তবে এই ক্রিকেট টুর্নামেন্টকে লক্ষ্য করেই একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, কমিউনিটির মধ্যে যোগাযোগটা বাড়ছে, যার কারণে উৎসবের রূপ নিয়েছে এই ক্রিকেট টুর্নামেন্ট। গ্রুপ পর্যায়ে রাউন্ড ভিত্তিক খেলায় লড়াই চলে হাড্ডাহাড্ডি। এরপর 3 ধাপের নকআউট শেষে ফাইনালে তুর্কু শহরের ক্রিকেট টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হেলসিঙ্কির ক্লাব পাসিলা ভাইকিংস। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।